আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি ও আমি আমার নিজের লজ্জা ভাব প্রকাশ করছি। কারণ আমি আসলে আপনাদের চাহিদা মতো, অনেকেরই চাহিদা মতো আমি বড় বড় পর্ব করতে পারছি না। আমার একটু সময় স্বল্পতা আছে, একটু ব্যস্ততা আছে, যার জন্য আমি এটা হয়তো করতে পারছি না। তার জন্য আমি দুঃখিত। তবুও আমি চেষ্টা করব যতটুকু পারা যায় এই পর্বটা যেন একটু দীর্ঘ করা যায়, 20-25 মিনিট কিংবা তারও কিছুটা বেশি বা কম। যাই হোক, আমরা আজকে দেখব যে আসলে শৈশবের প্রাথমিক পর্যায়ে সঙ্গী সাথীর ধরনগুলো কেমন হয় এবং আপনার সন্তানের নেতৃত্বের বিকাশ কিভাবে ঘটে সেই ব্যাপারগুলো আমরা আজকে একটু দেখব। তো অত কথা আমরা না বলি, পাঠে আমরা চলে যাই। শৈশবের প্রাথমিক পর্যায়ে সঙ্গী সাথীর ধরন। ছোট শিশুদের 3 জাতীয় সঙ্গী দেখা যায়। সঙ্গী সাথীর স্বরূপ ও সামাজিক নৈপুণ্য অর্জনের উপর সঙ্গীর প্রভাব সম্পর্কে নিচে আলোচনা করা হলো। 1. সহচর। একটি পরিস্থিতিতে একসঙ্গে এমন কয়েকটি শিশুর উপস্থিতি যাদের খেলাধুলা দেখে অথবা কথা বলে অন্য একটি শিশু ব্যক্তিগত সঙ্গলাভের চাহিদা দূর করতে পারে। তারা সবাই নতুন শিশুটির সহচর। নির্দিষ্ট শিশু ও সহচরদের মধ্যে প্রত্যক্ষ কোনো সম্পর্ক থাকে না। যে কোনো বয়সের ছেলে মেয়ে অথবা ব্যক্তি একে অন্যের সহচর হতে পারে। উদাহরণস্বরূপ, প্রাপ্তবয়সে কোনো ব্যক্তি শিশুকে দেখে ও তার কথাবার্তা শুনে যেমন আনন্দিত হতে পারে, শিশুটিও তেমনি বয়স্ক ব্যক্তিকে দেখে ও তার কথা শুনে খুশি হয়ে তার সান্নিধ্যে থাকতে পছন্দ করে। এরা তখন উভয়ের সহচর, খেলার সাথী। আনন্দপূর্ণ কর্মকাণ্ডে একসাথে অনেকে যোগদান করলে শিশুরা একে অন্যের খেলার সাথীতে পরিণত হয়। মোটামুটিভাবে বলা যায় যে খেলার পরিস্থিতিতে যার সাথে শিশু খেলছে তার সাথে নিজের আগ্রহ ও নৈপুণ্যের মিল কতটুকু রয়েছে সেই বিষয়টি যত গুরুত্বপূর্ণ, সঙ্গীটি মেয়ে না ছেলে বিষয়টি তত গুরুত্বপূর্ণ নয়। তবে শিশুরা সমলিঙ্গ বিশিষ্ট অন্য একটি শিশুকে খেলার সাথী হিসেবে বেশি পছন্দ করে। বন্ধুরা যে শুধু পরস্পরের হিতাকাঙ্ক্ষী তা নয়, এরা এমন এক জাতীয় ব্যক্তি যারা পরস্পরের কাছে নিজের ধ্যান ধারণা ও সংকল্প সম্পর্কে ভাব বিনিময় করতে পারে। শৈশব ও যৌবন সবসময় সমজাতীয় ও একই যোগ্যতা সম্পন্ন ছেলে অথবা মেয়েদের মধ্যে আগ্রহ ও মূল্যবোধের মিলের প্রেক্ষিতে বন্ধুত্ব গড়ে ওঠে। শৈশবের সূচনায় শিশুর সাথে যারা মেলামেশা করে ও খেলায় অংশগ্রহণ করে তাদের শিশুর সঙ্গী বলা হয়। অনেক ছোট শিশু অনেক সময় খেলার পরিস্থিতিতে মনের মতো সঙ্গীকে বন্ধু আখ্যা দিলেও এদের মধ্যে খুব কমই বন্ধুত্বের সম্পর্ক পরিলক্ষিত হয়। প্রাক শৈশবের প্রথম 2 বছরের সমান্তরাল অথবা মিলেমিশে খেলার পরিস্থিতি ছাড়া আর অন্য কোনো সময় একটি শিশু অন্য আরেকটি শিশুর সান্নিধ্যে আসে না বলে যারা শিশুর সাথে মেলামেশা করে তারাই শিশুর সঙ্গীর মর্যাদা লাভ করে। পরবর্তী পর্যায়ে সহযোগিতার মনোভাব নিয়ে খেলার বয়সে সমবয়সী ছেলে মেয়ে পরস্পরের খেলার সাথী হয়। এ বয়সে একটি শিশুর অনেক সময় সংখ্যায় একটি অথবা ততোধিক প্রিয় খেলার সাথী থাকে। এদের সাথে নির্দিষ্ট শিশুটি যে শুধু খেলাই করে তা নয়, তাদের কাছে নিজের আবেগ, অনুভূতি, আগ্রহ এমনকি ভবিষ্যৎ পরিকল্পনাও ব্যক্ত করে। এসব প্রিয়পাত্ররা তাই একাধারে শিশুটির বন্ধু ও খেলার সাথী। শৈশবের প্রথম পর্যায়ে অতিক্রান্ত হওয়ার সময় যখন শিশুরা নিজ সম্পর্কে বলার পরিবর্তে অন্যান্য ব্যক্তি সম্পর্কে কথোপকথন শুরু করে, কেবলমাত্র তখনই সঙ্গী সাথী শিশুর জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। সঙ্গী হিসেবে এ বয়সে একটি শিশু সমবয়সী এমন শিশুদের নির্বাচন করে যারা তার মতো একই ধরনের কাজ করতে সক্ষম। বয়সে বড় অথবা ছোট এরকম শিশু একটি নির্দিষ্ট শিশুর সঙ্গীর চাহিদা অনেক সময় মেটাতে সক্ষম হলেও এদের খেলাধুলার প্রকৃতি ভিন্ন হওয়ায় প্রথম শ্রেণীর শিশু নির্দিষ্ট শিশুটির প্রকৃত খেলার সাথী হতে পারে না। শৈশবের প্রথম পর্যায়ে শিশুরা সঙ্গী সাথীর গুণাবলীর উপর তেমন গুরুত্ব দেয় না। বস্তুত খেলার সাথীদের মধ্যে কোনো কোনো গুণের উপস্থিতি একটি শিশু সমর্থন করতে পারে না। উদাহরণস্বরূপ, কেউ বোকার মতো সাহস দেখিয়ে কোনো বয়স্ক ব্যক্তিকে বিদ্রূপ করলে এরা কৌতুক বোধ করে সত্যি, আবার কখনো কখনো সঙ্গীর এরকম দুঃসাহস দেখে তাদের মনে হিংসার উদ্রেক হলেও কিন্তু খেলার সাথী অথবা পরবর্তীতে বন্ধু নির্বাচনের সময় ব্যক্তিত্ব গুণাবলী বিশেষ গুরুত্ব বহন করে। এ বয়সে একটি শিশু তার খেলার সঙ্গী সাথীদের মধ্যে যে শুধু পছন্দনীয় খেলাধুলার প্রয়োজনীয় যোগ্যতা দেখতে ইচ্ছুক তা নয়, সঙ্গীরা যেন হাসিখুশি, সহযোগিতাপূর্ণ, উদার, নিঃস্বার্থ, সৎ, বিশ্বস্ত প্রকৃতির হয় এটাও তার কাম্য। খেলার সাথীদের মতো অন্তরঙ্গ বন্ধুদের মধ্যেও এসব গুণাবলী দেখতে চায়। পরিবারের মনোভাব কুসংস্কারাচ্ছন্ন না হলে
আর্থসামাজিক মর্যাদার পার্থক্য, বর্ণ বৈষম্য ইত্যাদি সম্পর্কে শিশুরা অজ্ঞ বলে সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে বিষয়বস্তুগুলো তেমন গুরুত্ববহ নয়। শৈশবের প্রথম পর্যায়ে একটি শিশু যেখানে বাস করে, সমবয়স্ক অন্যান্য শিশুরা সেখান থেকে অনেক দূরে অবস্থান করলে অথবা লোকালয়ের প্রতিবেশী শিশুরা তার চেয়ে বয়সে বড় হলে আগ্রহ ও মূল্যবোধের পার্থক্য হেতু শিশুটির জীবনের সঙ্গীর চাহিদা অপূর্ণ রয়ে যায়। এরকম পরিস্থিতিতে একটি শিশু পোষা জীবজন্তুকে মানুষ হিসেবে কল্পনা করে অথবা তাকে কল্পনায় খেলার সঙ্গী মনে করে সঙ্গীর অভাব মেটাতে চেষ্টা করে। শৈশবের প্রথম পর্যায়ে অধিকাংশ শিশু প্রায়ই কুকুর, বিড়াল, সাদা ইঁদুর, রঙিন মাছ, পাখি ইত্যাদি পুষতে চায়। এদের মধ্যে কুকুর ও বিড়াল তাদের সঙ্গীর অভাব দূর করতে সক্ষম, কারণ এই জাতীয় প্রাণীর সাথে খেলা করা সম্ভব। পাখি, মাছ ও অন্যান্য পোষা প্রাণীর সাথে এভাবে খেলা করা সম্ভব নয়। কল্পনায় সঙ্গী হিসেবে কারো কথা মনে করে খুব কম শিশু খেলে। বাড়িতে যেসব শিশু একাকী তারাই সাধারণত কল্পনার খেলার সাথী সৃষ্টি করে তার সাথে খেলা করে। বাস্তবে খেলার সাথীর মধ্যে শিশু যেসব গুণাবলী দেখতে ইচ্ছুক, কল্পনায় সঙ্গীরাও সেসব গুণের অধিকারী বলে মনে করে। শিশুদের কল্পনার সীমা পরিসীমা নেই, সেজন্য কাল্পনিক সঙ্গীকে জীবন্ত মানুষ ভেবে তার সাথে সত্যিকার আচরণ করে। শৈশবের প্রথম পর্যায়ে নেতৃত্বের উন্মেষ। বিভিন্ন গবেষক শৈশবের প্রথম পর্যায়ে শিশুদের মধ্যে নেতৃত্বসুলভ গুণাবলীর যে স্বরূপ উদ্ঘাটন করেছেন, এখানে তার বিবরণ দেওয়া হলো। এ বয়সে যেসব শিশু দলে নেতৃত্বের মর্যাদা লাভ করে তাদের মধ্যে বিশেষ বিশেষ গুণের উপস্থিতি লক্ষ্য করা যায়। উদাহরণস্বরূপ, যেসব শিশু অন্যান্য শিশুদের চেয়ে অপেক্ষাকৃত লম্বা, উন্নত বুদ্ধির অধিকারী ও বয়সে কিছু বড়, তারাই দলে নেতৃত্বের আসন লাভ করে। বয়সে বড় ও বুদ্ধিমান হওয়ায় নেতার পক্ষে অভিভাবকদের উপর নির্ভরশীল দলের অন্যান্য ছোট শিশুদের খেলা নির্বাচন করে দেওয়া সহজ হয়। ছোট শিশুরাও সহজেই তাকে অনুসরণ করে। খাটো আকৃতির শিশুরা বড়দের কথা মেনে চলার অভ্যাস আয়ত্ত করার লক্ষ্যে দলের লম্বা চওড়া অপেক্ষাকৃত বড় দলনেতাকে সমীহ করে। শৈশবের প্রথম পর্যায়ে দু ধরনের নেতা দেখা যায়। প্রায় সব নেতাই দুর্দণ্ড প্রতাপের অধিকারী। এসব নেতা দলের অন্যান্য সদস্যদের অভাব অভিযোগের প্রতি ভ্রুক্ষেপ করে না। তবে অন্যায়ের মাত্রা চরমে উঠলে নেতার মর্যাদা ক্ষুণ্ণ হয় ও নেতৃত্বের রদবদল হয়। কোনো কোনো বিচক্ষণ শিশু দলের অন্যান্য শিশুকে বুদ্ধি বিবেচনার সাথে পরিচালিত করে। এই বয়সের ছোট ছোট ছেলের দলে অনেক সময় মেয়েকেও নেতৃত্ব গ্রহণ করতে দেখা যায়। শৈশবের প্রথম পর্যায়ের খেলাধুলা। শৈশবের প্রথম পর্যায়ে অধিকাংশ শিশু প্রায় সব সময় খেলনা নিয়ে খেলে। সেজন্য এই বয়সটিকে খেলনা নিয়ে খেলায় বা টয় এজ বয়স বলা হয়। শৈশবের শেষ পর্যায়ে উত্তরণের সময় শিশুদের মধ্যে খেলার সামগ্রীর উপর মানুষ ও পশুর বৈশিষ্ট্যগুলো কল্পনায় আরোপ করার প্রবণতা কমে আসে। ফলে সবসময় খেলাধুলা করার প্রবণতাও ধীরে ধীরে কমে যায়। আর তাই স্কুলে যেতে শুরু করার সাথে সাথে খেলনা নিয়ে খেলা করাকে শিশুরা ছেলে মানুষই আচরণ মনে করে। তখন থেকে বড়দের অনুকরণে খেলাধুলা করতে চেষ্টা করে। এখনও অনেক শিশুদের খেলা করাকে সময়ের অপব্যয় মনে করে। তাদের মতে শিশু খেলার জন্য যে সময় ব্যয় করবে, সেই সময়টুকু অন্যান্য প্রয়োজনীয় কাজে ব্যয় করলে ভবিষ্যৎ জীবন গড়ার অনেক কিছু শিখবে। কিন্তু প্রখ্যাত শিশু মনোবিজ্ঞানী ব্রুনার মনে করেন যে খেলা করা শিশুদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ কাজ। শিশুর সার্বিক বিকাশের উপর শৈশবকালীন খেলাধুলা গুরুত্বপূর্ণ অবদান রাখে। শিশুদের খেলাধুলার তাৎপর্য ব্যাখ্যা প্রসঙ্গে ব্রুনারের উক্তি হচ্ছে, আমরা জানি যে খেলা শিশুর জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ। পূর্ব প্রস্তুতি ছাড়া অনেকে একত্রিত হওয়ার প্রধান উপায় হচ্ছে খেলা। নিয়মমাফিক খেলা করার মাধ্যমে শিশুরা সাংস্কৃতিক বিধিনিষেধের বাধা অতিক্রম করে কচি মনের কামনা বাসনা পূর্ণ করা। খেলার আগ্রহের বিভিন্নতা। শৈশবের প্রথম পারিপার্শ্বিকতা ও প্রয়োজনীয় শারীরিক ও মানসিক প্রস্তুতি এই বিষয় দুটির উপর শিশুদের খেলা করার আগ্রহ নির্ভর করে। অবশ্য এর ব্যতিক্রম বিচিত্র নয়। উদাহরণস্বরূপ, বেশি বুদ্ধিমান শিশুদের মধ্যে নাটকীয় খেলার যোগ বেশি দেখা যায়। এ জাতীয় শিশু নতুন কিছু তৈরি করতে পছন্দ করে ও নিছক আনন্দ লাভের দিকে লক্ষ্য না রেখে জ্ঞানার্জনের উদ্দেশ্যে অবসর সময় বই পড়তে পছন্দ করে। খেলার পরিস্থিতিতে কিছু তৈরি করার সময় সাধারণ বুদ্ধির অধিকারী শিশুদের চেয়ে এসব শিশু অপেক্ষাকৃত নতুন ধরনের ও জটিল জিনিস তৈরি করে। স্কুল পূর্ব বয়সের শিশুরাও বুঝতে পারে যে কোনো বিশেষ ধরনের খেলা ও খেলনা শুধুমাত্র মেয়েদের উপযুক্ত, ছেলেদের জন্য নয়। সমাজে এরকম ধারণার প্রচলন থাকায় ছেলে মেয়েদের মধ্যে খেলনা নির্বাচন ও খেলা করার পদ্ধতি পৃথক হয়। মেয়েদের চেয়ে ছেলেরা পুরুষের উপযুক্ত খেলার সরঞ্জাম বেশি সতর্কতার সাথে নির্বাচন করে। আবার এও দেখা যায় যে এই বয়সে বিভিন্ন খেলার প্রতি ছেলেরা মেয়েদের চেয়ে বেশি আগ্রহী হয়। খেলার সংখ্যা, খেলা করার নির্দিষ্ট স্থান ও খেলার প্রকৃতি পরিবারের আর্থসামাজিক পদমর্যাদার উপর নির্ভরশীল।
অতএব একটি শিশুর যে জাতীয় খেলনা থাকে সে অনুযায়ী তার খেলার ধরন নির্ধারিত হয়। খেলার পরিস্থিতিতে যেসব খেলনা অথবা খেলার সরঞ্জাম শিশু নিজের ইচ্ছানুযায়ী যত বেশি ব্যবহার করতে পারে সেগুলো নিয়ে খেলা করে সে তত বেশি আনন্দিত হয়। সমন্বয়পূর্ণ পেশি চালনায় নৈপুণ্য যেসব শিশু অর্জন করেছে তারা নিয়ম সমৃদ্ধ ও উদ্ভাবনী খেলা বেশি খেলে। যারা এ বয়সে এরকম দক্ষতা অর্জন করেনি তারা খেলার সময়টুকু ছুটোছুটি না করে অন্যভাবে আনন্দমুখর করে তুলতে চেষ্টা করে। যে শিশুটি সবার প্রিয় পাত্র সে অন্যান্য সমবয়সী শিশুর সাথে বেশি খেলতে চায়, কিন্তু যে শিশু দলের স্বীকৃতি অর্জন করতে পারেনি অথবা নামমাত্র স্বীকৃতি অর্জন করেছে সে প্রায় সবসময় একা একা খেলতে বাধ্য হয়। সৃজনশীল ক্ষমতাসম্পন্ন শিশুরা খেলার সরঞ্জাম ব্যবহার করে নতুন জিনিস তৈরি করে, কিন্তু যাদের এরকম ক্ষমতা নেই তারা অন্য একটি শিশুর উদ্ভাবিত খেলার ধারা অনুসরণ করে। কিভাবে খেলা করবে সে সম্পর্কে নির্দেশনা দেওয়া হলে এ বয়সী শিশুরা নানা রকম খেলা খেলতে পারে ও প্রচুর আনন্দ পায়। পরিবারের শিশুদের খেলাধুলা সম্পর্কে বয়স্ক খেলার নির্দেশনা ভিন্ন ভিন্ন হয়। উচ্চবিত্ত পরিবারের শিশুদের খেলাধুলা সম্পর্কে বয়স্ক ব্যক্তিরা নির্দেশনা বেশি দেয়। এসব পরিবারের শিশুর মা বাবা তাকে সুনির্বাচিত গল্পের বই অথবা কমিক পড়া ও টেলিভিশনে শিক্ষামূলক অনুষ্ঠান দেখার উৎসাহ জুগিয়ে সুপরিকল্পিতভাবে আনন্দ পেতে সাহায্য করে। শৈশবের প্রথম পর্যায়ে খেলাধুলার বিশেষ রূপ। শিশুদের খেলাধুলার প্রকৃতি ভিন্ন হওয়া সত্ত্বেও বর্তমানে আমেরিকায় বিভিন্ন অঞ্চলে স্কুল পূর্ব বয়সী শিশুদের মধ্যে কোনো কোনো বিশেষ ধরনের খেলা খুব জনপ্রিয়। বিভিন্ন গবেষণায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ জাতীয় খুব সাধারণ কতকগুলো খেলার বিবরণ দেওয়া হলো। খেলনা নিয়ে খেলা। শৈশবের প্রাথমিক পর্যায়ে খেলনা নিয়ে খেলা করা শিশুদের খেলার প্রধান বৈশিষ্ট্য। তবে পরিপূর্ণ শৈশবে তারা বুঝতে শেখে যে খেলনার প্রাণ নেই। তখন থেকে খেলনার প্রতি আগ্রহ হ্রাস পায়। অধিকন্তু এ সময় দলগত খেলার যোগ বৃদ্ধি পাওয়ায় খেলনা নিয়ে খেলা যা একা একা করতে হয় কাজটি তাদের মনে আর আনন্দের সঞ্চার করতে পারে না। 2. কাল্পনিক খেলা। 3 বছরের সূচনায় বাস্তব জীবনের অনুকরণে শিশুরা খেলার উপকরণ সাজিয়ে প্রতিক্রিয়া করে। পরবর্তী পর্যায়ে বন্ধুদের সাথে কাল্পনিক খেলা মেক বিলিভ প্লে করে, যেমন চোর পুলিশ, রেড ইন্ডিয়ান, দোকানদার ইত্যাদি গল্প শুনে অথবা রেডিও টেলিভিশনে বর্ণিত কাহিনী দেখে এসব চরিত্রের অভিনয় করে। 3. গঠনমূলক খেলা। ছোট ছোট কাঠের টুকরা, বালি, কাদামাটি, পুঁতি, রং, কাঁচি, রঙিন চক ইত্যাদির সাহায্যে শিশুরা অনেক কিছু তৈরি করে। দৈনন্দিন জীবনে যেসব ঘটনা প্রত্যক্ষ করে অথবা সিনেমা ও টেলিভিশনের পর্দায় যা দেখে খেলার সময় সেগুলো হুবহু অনুসরণ করতে চেষ্টা করে। 5 বছর বয়সে এসব খেলার মধ্যে নিজের সৃজনশীলতার পরিচয় দিতে চেষ্টা করে। 4. সাধারণ খেলাধুলা। 4 বছর বয়সে বয়স্ক ব্যক্তির সাথে খেলা করার প্রবণতা কমে গিয়ে সমবয়স্ক শিশুর সাথে খেলার প্রবল আগ্রহ সৃষ্টি হয়। এসব খেলায় যে কোনো সংখ্যায় খেলোয়াড় থাকতে পারে। বাধা ধরা কোনো নিয়মে খেলা পরিচালিত হয় না। যেসব খেলায় বিশেষ কৌশল অবলম্বন প্রয়োজন, যেমন বল ছুঁড়ে পুনরায় ধরা, এই জাতীয় খেলা শিশুদের কাছে খুব প্রিয়। 5. বই পড়া। ছোট শিশুরা গল্প শুনতে ও ছবির বই অথবা কমিকের ছবি দেখতে খুব পছন্দ করে। পরীর গল্প, জীবজন্তুর গল্প, দৈনন্দিন ঘটনাবলী শিশুদের বিশেষভাবে আকৃষ্ট করে। 6. সিনেমা, রেডিও ও টেলিভিশন। ছোট শিশুরা মাঝে মাঝে মা বাবার সাথে সিনেমায় যায়, কিন্তু ব্যঙ্গচিত্র, জীবজন্তু ও পরিবার ভিত্তিক চলচ্চিত্র খুব পছন্দ করে। গান শুনতেও শিশুরা খুব ভালোবাসে, তবে টেলিভিশনের অনুষ্ঠান এদের অপেক্ষাকৃত বেশি আনন্দ দেয়। বড়দের উপযোগী অথবা স্কুল পূর্ব বয়সের শিশুর উপযোগী যে জাতীয় অনুষ্ঠান প্রচার করা হোক না কেন শিশুরা সব দেখতে পায়। বাড়ির নিরাপদ পরিবেশে টেলিভিশন দেখার জন্য ভীতিকর ঘটনাও এদের মনে ভয়ের সঞ্চার করতে পারে না। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, উপরে যেসব খেলার বর্ণনা দেওয়া হয়েছে সবগুলোই সবসময় শিশুরা খেলতে পছন্দ করে না। এর পরিবর্তে শিশুরা বহুল প্রচলিত সাধারণ খেলা করতে শুরু করে। ক্রমশ এ জাতীয় খেলার ঝোঁক প্রবল হয়ে ওঠে। বুদ্ধির বিকাশ। বিকাশ মনোবিজ্ঞানীদের মতে এ বয়সে যুক্তি প্রদর্শন, বিভিন্ন বস্তুর মধ্যে বিদ্যমান সম্পর্ক উপলব্ধি, সমন্বিতভাবে চালনা ও পেশি নিয়ন্ত্রণ ক্ষমতা অর্জনের ফলে পরিবেশকে বুঝতে শেখা, অন্য ব্যক্তিকে বোঝানোর উপযোগী প্রশ্ন জিজ্ঞাসা করা ইত্যাদি বুদ্ধিমত্তা বিকশিত হওয়ায় শিশু মানুষ, বস্তু ও পরিবেশকে বুঝতে শেখে। মানুষ, বস্তু ও পরিবেশ সম্পর্কে প্রাক শৈশবে শিশুকে যে ধারণা শেখানো হয় এ বয়সে তারা সে ধারণাগুলোর নতুন অর্থ খুঁজে পায়। এরকম মতবাদ অনুযায়ী অনুমান করা হয় যে শিশুর বোধশক্তি বৃদ্ধি পেয়েছে। এ বয়স থেকে শিশুরা বস্তুর বিভিন্ন গুণাবলী বুঝতে চেষ্টা করে, সেজন্য বস্তু, পরিস্থিতি অথবা মানুষে মানুষে পার্থক্য বুঝতে পারে। এভাবে কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু অথবা ঘটনার স্বরূপ এ বয়সের শিশু বুঝতে সক্ষম। পিয়াজে তার মতবাদ বোধশক্তি বিকাশের এই পর্যায়টিকে চিন্তাপূর্ব পর্যায় বা প্রি অপারেশনাল স্টেজ অফ থিঙ্কিং আখ্যা দিয়েছেন। প্রায় 2-3 বছর থেকে শুরু করে 7-8 বছর বয়স পর্যন্ত এই পর্যায়ের বিস্তৃতি। 5 বছর
বোধশক্তির বিকাশ দ্বারাই শিশুদের চিন্তা প্রবাহে যে দীর্ঘ সময় ধরে দুরূহ পথ অতিক্রম করে সে সম্পর্কে প্রচুর গবেষণাভিত্তিক প্রমাণ পাওয়া যায়। শিশুদের যৌন বিষয় ও জন্ম সম্পর্কে জ্ঞান অর্জন প্রক্রিয়ার উপর বার্নস্টাইন যে গবেষণা করেছেন তাতে দেখা গিয়েছে যে ৩-৪ বছর বয়স থেকে শুরু করে ১২-১৩ বছর বয়স পর্যন্ত জ্ঞান বিকাশের ৬টি পর্যায় রয়েছে। শৈশবের প্রথম পর্যায়ে শিশুরা কোথা থেকে আসে এবং মানুষ কিভাবে তাদের তৈরি করে, এ দুটি বিষয় শিশুদের মনে কৌতূহলের উদ্রেক করে ও সে সম্পর্কে বুঝতে চেষ্টা করে। শৈশব শেষ হয়ে যাওয়ার সাথে সাথে গর্ভধারণ ও জন্মগ্রহণের দৈহিক কারণ বড় শিশুরা বুঝতে পারে। শৈশবের প্রথম পর্যায়ে গঠিত সাধারণ ধারণাসমূহ। এ বয়সে প্রায় সব শিশুর অভিজ্ঞতার পরিমাণ একরকম হওয়ায় তাদের ধারণার সংখ্যাও প্রায় একরকম হয়। তবে এ বয়সে একটি শিশুর ধারণার মাত্রা অন্যান্যদের ছাড়িয়ে যেতে পারে, অর্থাৎ যে শিশু তার পরিবেশে অভিজ্ঞতা অর্জনের সুযোগ বেশি পায় তার ধারণাও সেই কারণে প্রসারিত হয়। উদাহরণস্বরূপ একটি শিশু যদি এ বয়সে দেশ ভ্রমণের সুযোগ বেশি পায় তবে যে শিশুর জীবনে এরকম সুযোগ আসেনি তার চেয়ে মানুষ ও জীবন সম্পর্কে সে অনেক বেশি অভিজ্ঞতা সঞ্চয় করবে। পাশ্চাত্য দেশের গবেষণায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শৈশবের প্রথম পর্যায়ে শিশুদের মধ্যে বিভিন্ন বিষয় সম্পর্কে পরিলক্ষিত সাধারণ ধারণাগুলো নিচে উল্লেখ করা হলো। ১. জীবন। পুতুল অথবা তুলুর তৈরি নকল জীবজন্তুকে শিশুরা জীবন্ত মনে করে। জীবন্ত ও জড়বস্তুর সাদৃশ্য বোঝানোর উদ্দেশ্যে বয়স্ক ব্যক্তিরা শিশুদের কাছে আকাশে স্তূপীকৃত মেঘকে কুকুর অথবা ঘোড়ার আকৃতি হিসেবে প্রত্যক্ষ করার জন্য বলতে পারেন। ২. মৃত্যু। যা কিছু চলে যায় শিশুর কাছে তাই মৃত্যুর সমান, কিন্তু জীবনের পরিণতি যে মৃত্যু শিশুরা তা বুঝতে পারে না। ৩. অঙ্গ প্রত্যঙ্গের কার্যপ্রণালী। সব শিশু এ বয়সে জন্ম ও শারীরবৃত্তীয় কার্যাবলী বুঝতে শেখে। স্কুলের নির্ধারিত পাঠ্যসূচি অনুসরণের পাশাপাশি শিক্ষক মাঝে মাঝে স্বাস্থ্য ও যৌন সংক্রান্ত পাঠ্যক্রম অনুসরণের মাধ্যমে শিশুদের ভুল ধারণা শুধরে দিলেও এ বয়সে অনেক ভুল ধারণা থেকেই যায়। লাইনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্কুলের নির্ধারিত পাঠ্যসূচি অনুসরণের পাশাপাশি শিক্ষক মাঝে মাঝে স্বাস্থ্য ও যৌন সংক্রান্ত পাঠ্যক্রম অনুসরণের মাধ্যমে শিশুদের ভুল ধারণা শুধরে দিলেও এ বয়সে অনেক ভুল ধারণা থেকেই যায়। ৪. স্থান। ৪ বছর বয়সে শিশুরা অল্প দূরত্ব সঠিকভাবে বুঝতে পারলেও ৭-৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত অনেক দূরের কোনো স্থান অথবা বস্তুর অবস্থান অনুমান করার মতো বুদ্ধি হয় না। কোনো সূত্র অনুসরণে শিশুর বস্তুর অবস্থান বোঝে এবং বাম দিক ও ডান দিক সঠিকভাবে নির্দেশ করতে পারে। শিশুরা বাম ডান বুঝে হাত ব্যবহার করে তা এখানে একটি চিত্রের মধ্যে দেখানো হলো। এই চিত্রের মধ্যে যদি দেখান তাহলে সেখানে সে দেখতে পাচ্ছে যে এটি আমার ডান হাত, কারণ এই হাত দিয়ে আমি লিখি, সে এভাবে বোঝাচ্ছে আর কি। ৫. ওজন। স্কুলে পড়াশোনা শুরু না করা পর্যন্ত ভিন্ন ভিন্ন বস্তুর ওজন শিশুরা বুঝতে পারে না। শিশুরা বস্তুর আকৃতি দেখে সেটির ওজন অনুমান করে। পিয়াজের মতে ৬-৭ বছর বয়সে বস্তুর আকৃতি ও আয়তন পরিবর্তন হলেও যে ওজনের পরিবর্তন হয় না, শিশু সেই নীতিটি বুঝতে শেখে। সংখ্যা। যেসব শিশু নার্সারি অথবা কিন্ডারগার্টেনে পড়ে তারা ৫ পর্যন্ত সংখ্যা গণনা করতে পারে। এর পরবর্তী সংখ্যা সম্পর্কে অস্পষ্ট ধারণা থাকে। সময়ের বিস্তৃতি সম্পর্কে ছোট শিশুর কোনো ধারণা থাকে না। উদাহরণস্বরূপ ১ ঘন্টা কতটুকু সময় এদের ধারণাতীত। নিজের কাজ শেষ করতে কতটুকু সময় ব্যয় হলো তাও অনুমান করতে পারে না। ৪-৫ বছর বয়সে অধিকাংশ শিশু সপ্তাহের একটি দিনের নাম বলতে পারে। ৬ বছর বয়সে শিশু মাস, ঋতু ও বছরের অর্থ বুঝতে পারে। ৮. নিজ সম্পর্কে ধারণা। ৩ বছর বয়স পূর্ণ হলে একটি শিশু নিজেকে মেয়ে অথবা ছেলে হিসেবে শনাক্ত করতে পারে। নিজের পুরো নাম ও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম বুঝতে পারে। অন্যান্য শিশুর সাথে খেলার সময় নিজের যোগ্যতা, জাত ইত্যাদি সম্পর্কে আত্মধারণার অধিকারী হলেও পরিবারের আর্থসামাজিক তারতম্য বুঝতে পারে না। লিঙ্গ নির্ধারিত আচরণ। ৫ বছরের একটি ছেলে শিশু নিজেকে সম্পূর্ণ সঠিকভাবে পুরুষ হিসেবে উপলব্ধি করে, কিন্তু এ বয়সে একটি মেয়ে শিশুর নিজের করণীয় সম্পর্কে স্পষ্ট ধারণা হয় না, কারণ সমাজে পুরুষদের কাজগুলো সঠিকভাবে নির্দিষ্ট করে দেওয়া হয়। মেয়েদের করণীয় সম্পর্কে সেরকম নির্দেশনা নেই। ১০. সামাজিক সচেতনতা। ৫ বছর অতিক্রম করার আগেই একজন ব্যক্তি উদার অথবা সংকীর্ণমনা অথবা বোকা শিশুরা এরকম সঠিক মতামত ব্যক্ত করতে সক্ষম। ১১. সৌন্দর্য। একটি গান অথবা বাজনার সুর ও ছন্দ শিশুরা বিশেষভাবে উপভোগ করে। সাধারণত কোনো নকশা ও উজ্জ্বল অথচ জাঁকজমকপূর্ণ রং এরা পছন্দ করে। ১২. কমিক।
নিজের অথবা অন্যের আঁকা ব্যঙ্গচিত্র, অসামাজিক আচরণ, গৃহপালিত জীবজন্তুর ছবি, মূর্তি ইত্যাদি শিশুদের কাছে কৌতুকপ্রদ। শব্দ নিয়ে খেলাও শিশুদের কাছে মজার ব্যাপার। এখানে বিশেষভাবে মনে রাখা প্রয়োজন যে সব শিশু উল্লিখিত বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারে না। আরও মনে রাখতে হবে যে স্কুল পূর্ব বয়সে ভিন্ন ভিন্ন শিশুর ধারণার মধ্যে যে পার্থক্য বিদ্যমান, স্কুলে ভর্তি হলেও এরকম শিক্ষণ পরিবেশে সকলে একসাথে পড়াশোনা করার ধারণায় পরিবেশে সকলে একসাথে পড়াশোনা করায় ধারণার পার্থক্য দূর হয়। উদাহরণস্বরূপ, বড়দের কাছে শুনে স্কুল পূর্ব বয়সের অনেক শিশু মনে করে যে বক পাখি শিশুকে মায়ের কোলে ফেলে যায়, অথবা ডাক্তার তার ব্যাগ থেকে মা বাবাকে একটি শিশু উপহার দেয়। পরবর্তী পর্যায়ে স্কুলের স্বাস্থ্য অথবা যৌন বিষয়ক পাঠ্যসূচি পড়াশোনার মাধ্যমে একটি শিশু সমবয়স্ক অন্যান্য শিশুর মতো গর্ভধারণ ও শিশুর জন্ম সংক্রান্ত ধারণা অর্জন করে। শৈশবের প্রথম পর্যায়ে নৈতিকতার বিকাশ। শৈশবের প্রাথমিক পর্যায়ে নৈতিকতার উন্মেষ তেমন হয় না, কারণ এ বয়সে ন্যায় অন্যায়জনিত বিমূর্ত নীতিগুলোর অর্থ বোঝার মতো সূক্ষ্ম চিন্তা শক্তির বিকাশ হয় না। একইভাবে নীতিগুলো মেনে চলার তাগিদও শিশুরা অনুভব করে না, কারণ নৈতিক নীতিসমূহ মেনে চলার মধ্য দিয়ে সে নিজেও দলের সঙ্গীরা কীভাবে উপকৃত হবে তা বুঝতে পারে না। নৈতিক আদর্শমান কেন অনুসরণ করা উচিত ও জীবনে এর কী প্রয়োজন সে সম্পর্কে শিশুরা সম্পূর্ণ অজ্ঞ। সেজন্য সঠিক পরিস্থিতিতে কীভাবে সৎ আচরণ করতে হয় তা তাদের অবশ্যই শিখতে হবে। শিশুরা কোনো একটি কাজ করে সত্যি, কিন্তু কেন কাজটি করলো বুঝতে পারে না। শিশু মেধাবী অথবা স্বল্প বুদ্ধিসম্পন্ন যাই হোক না কেন, এই বয়সে শিশুদের স্মরণশক্তি প্রখর নয়। অতএব সমাজ স্বীকৃত আচরণ শিখতে তাদের অনেক সময়ের প্রয়োজন ও অনেক কষ্ট স্বীকার করতে হয়। একদিন শিশুকে যদি কোনো কাজ করতে নিষেধ করা হয়, তবে দেখা যায় যে পরের দিন অথবা অনেক দিন পরে কোনো কাজটি করতে তাদের নিষেধ করা হয়েছিল তা বেমালুম ভুলে গেছে। অতএব শিশু কথা না শুনলে বয়স্ক ব্যক্তিরা মনে করেন যে শিশুর আচরণটি ইচ্ছাকৃত অবাধ্যতা, কিন্তু প্রকৃতপক্ষে তা বিস্মৃতির পরিচায়ক। শৈশবের নৈতিকতা বিকাশকে পিয়াজে বাধ্যতামূলক নৈতিকতা আখ্যা দিয়েছেন। এই সময় শিশুরা যুক্তি বা বিচার বিবেচনা না করে স্বতঃক্রিয়ভাবে যান্ত্রিকভাবে নীতিমালা মেনে চলে। তারা পরিবারের প্রধানকে সর্বশক্তিমান ব্যক্তিত্ব মনে করে। কোনো উদ্দেশ্যে একটি কাজ করা হয়েছে তা খেয়াল না করে কাজের ফলাফলের উপর ভিত্তি করে একটি কাজকে ন্যায় অথবা অন্যায় মনে করে। তাদের কাছে একটি কাজ অন্যায় হবে তখন যখন কাজটি করার জন্য মানুষ শাস্তি প্রয়োগ করবে। পিয়াজে প্রবর্তিত শৈশবকালীন নৈতিকতা বিকাশের স্তরটির বিশদ ব্যাখ্যা প্রসঙ্গে কোলবার্গ আরও দুটি পর্যায়ে এর সাথে যুক্ত করেছেন। তিনি প্রথম পর্যায়ের নাম দিয়েছেন প্রথাপূর্ব নৈতিকতা বা প্রি কনভেনশন। এই পর্যায়ে শিশুরা অবাধ্যতার পরিণাম শাস্তি এই নীতিতে বিশ্বাসী, কারণ একটি কাজ করলে তাদের দেহের উপর এর ফলাফল এসে পড়বে কিনা তার বিচার করে কাজটি ন্যায় অথবা অন্যায় তা বিচার করে। দ্বিতীয় পর্যায়ে পুরস্কার অর্জনের প্রত্যাশায় এই বয়সে শিশুরা সমাজ স্বীকৃত নীতিমালা মেনে চলে। শৈশব পার হলে শিশুদের যদি সামঞ্জস্যপূর্ণভাবে নিয়মানুবর্তিতা শেখানো হয়, তবে অবশ্যই বয়স্কদের কথা মেনে চলার অভ্যাস গড়ে উঠবে। অবশ্য শিশুদের বিবেক তখনও বিকশিত না হওয়ায় একটি কাজ করা অন্যায় হয়েছে বুঝতে পারলেও আত্মগ্লানি হয় না অথবা লজ্জাবোধ করে না। এর পরিবর্তে শাস্তি পেতে পারে ভেবে ভীত হয়, অথবা শাস্তি পরিহারের জন্য কাজটি যে কেন করেছে তার সমর্থনে যুক্তি দেখায়। শৈশবের প্রথম পর্যায়ে নিয়মানুবর্তিতার বিকাশ। শিশুদের সমাজ স্বীকৃত নৈতিক আচরণ শেখানোর উপায় হচ্ছে নিয়মানুবর্তিতা। নিয়মানুবর্তিতা মেনে চলার মাধ্যমে কোনো কোনো আচরণ গ্রহণযোগ্য এবং কোন কোন আচরণ বর্জনীয় তা শিশুরা বুঝতে শেখে। এই অনভিজ্ঞতার আলোকে শিশুরা সমাজ স্বীকৃত মান অনুসরণে বিভিন্ন প্রতিক্রিয়া করে। নিয়মানুবর্তিতার তিনটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। ক, এমন কিছু রীতিনীতি যা শিশুকে সঠিক পথে চলার নির্দেশ দেয়। খ, নিয়ম ভঙ্গ করলে শাস্তির ব্যবস্থা। অনুমোদনযোগ্য আচরণ করলে অথবা করার চেষ্টা করলে পুরস্কার দেওয়া। এই বয়সে যখন দেখা যাবে যে কোনো প্রতিক্রিয়া করতে হবে, শিশুরা তা ভালোভাবে জেনেও ইচ্ছাকৃতভাবে নিয়ম ভঙ্গ করেছে, শুধু তখনই নিয়মানুবর্তিতা লঙ্ঘনের পরিণতি ও শাস্তি প্রদানের শিক্ষামূলক দিকে বিশেষভাবে জোর দিতে হবে। শিশুদের সমাজ স্বীকৃত প্রতিক্রিয়া শেখাতে পুরস্কারের বিশেষ ভূমিকা রয়েছে। এরকম প্রতিক্রিয়া করতে উদ্যত শিশুকে পুরস্কার দেওয়া হলে প্রতিক্রিয়া করার ইচ্ছা আরও বৃদ্ধি পাবে। নিয়মানুবর্তিতা শিক্ষাদানের পদ্ধতিসমূহ। বর্তমানে শিশু ও তরুণদের নিয়মানুবর্তিতা শেখানোর তিনটি পদ্ধতি প্রচলিত রয়েছে। তিনটি পদ্ধতি ও প্রতিটি পদ্ধতির বৈশিষ্ট্য নিম্নরূপ। 1. প্রভুত্ব ব্যঞ্জক শাসন। ছেলে মেয়েকে শাসন করার চিরাচরিত প্রভুত্ব ব্যঞ্জক পদ্ধতি একটি প্রাচীন ধারণার উপর প্রতিষ্ঠিত। তা হলো ছেলে মেয়েকে প্রহার না করার অর্থ সে বকে যাবে বা বখাটে হয়ে যাবে, এরকম অনুশাসন মা বাবা ও অন্যান্য অভিভাবক শিশুদের আচরণের ধরাবাঁধা নিয়ম প্রবর্তন করেন এবং সেগুলো যে শিশুদের মেনে চলতে হবে সে সম্পর্কে তাদের সচেতন করে দেওয়া হয়।
কিন্তু কেন নিয়মগুলো মানতে হবে সে সম্পর্কে তেমন কিছু তাদের বলা হয় না। ঠিক তেমনি নিয়মগুলো তাদের জন্য যুক্তিসঙ্গত কিনা সে সম্পর্কে মত প্রকাশের সুযোগও তাদের দেওয়া হয় না। শিশুরা নিয়ম পালন না করলে শাস্তির ব্যবস্থা করা হয়, প্রায়ই নিষ্ঠুরভাবে দৈহিক নির্যাতন করা হয়। এরকম কড়া শাস্তি ভবিষ্যতে নিয়ম ভঙ্গ করার অনুপ্রেরণা দেয় বলে মনে করা হয়। নিয়ম ভঙ্গ কেন করলো সে সম্পর্কে বক্তব্যকে কোনো গুরুত্ব দেওয়া হয় না। অনুমান করা হয় যে শিশুরা নিয়ম জানা সত্ত্বেও স্বেচ্ছায় নিয়ম ভঙ্গ করে। আবার নিয়ম অনুসরণ করলেও এদের কখনো পুরস্কৃত করা হয় না। মা বাবা মনে করেন যে নিয়ম পালন করা এদের কর্তব্য, সেজন্য কোনো পুরস্কার দেওয়ার অর্থ হচ্ছে ঘুষ দেওয়া। এতে ছেলে মেয়ে মনে করবে যে সামাজিক আদর্শ অনুযায়ী আচরণ করলে ঘুষ মিলবে। 2. স্বীকৃত শাসন। মা বাবা শৈশবে প্রভুত্বব্যঞ্জক শাসনের চাপে যে শোচনীয়ভাবে নির্যাতিত হয়েছেন তার প্রতিকার হিসেবে স্বীকৃত শাসন পদ্ধতির জন্ম হয়েছে। যে দার্শনিক চিন্তা এ পদ্ধতির উৎস তা হলো সমাজ স্বীকৃত পন্থায় কীভাবে প্রতিক্রিয়া করতে হবে ছেলেমেয়েরা নিজেদের কর্মফল থেকেই সেই জ্ঞান অর্জন করবে। পরিণতিস্বরূপ এরকম পরিস্থিতিতে ছেলে মেয়েকে কোনো নিয়ম শেখানো হয় না। স্বেচ্ছায় নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া নিষিদ্ধ। একইভাবে সমাজ স্বীকৃত নিয়ম মেনে চললেও এদের পুরস্কৃত করা হয় না। আজকাল অনেক মা বাবা এরকম শাসন পদ্ধতি সমর্থন করছেন না, কারণ তাদের মতে এই পদ্ধতিতে নিয়ম শৃঙ্খলার 3টি শর্তের একটিও পালিত হয় না। 3. গণতান্ত্রিক শাসন পদ্ধতি। গণতান্ত্রিক নীতি অনুযায়ী ছেলে মেয়েদের শাসন করার প্রবণতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই পদ্ধতিতে বিভিন্ন নিয়ম তৈরির কারণ সম্পর্কে প্রশ্ন করার এবং কোনো নিয়মকে অন্যায় মনে করলে সে সম্পর্কে ছেলে মেয়েদের মতামত ব্যক্ত করার অধিকার নিশ্চিত করা হয়। এমনকি অবোধ শিশুদের জন্য অন্ধভাবে নিয়ম পালনের বাধ্যবাধকতা নেই। নিয়ম কানুনের অর্থ কী এবং কেন সমাজ আশা করে যে শিশুরা নিয়ম পালন করবে, ছেলে মেয়েকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করা হয় যে দৈহিক শাস্তির পরিবর্তে গণতান্ত্রিক শাসন পদ্ধতিতে অপরাধ অনুযায়ী শাস্তির ব্যবস্থা বর্তমান। ছেলেমেয়েরা যেন বুঝতে শেখে যে অন্যায় কাজের সাথে শাস্তির সম্পর্ক রয়েছে। সমাজের প্রত্যাশা অনুযায়ী আচরণ করলে যে শিশুকে প্রশংসা করতে হবে তা এই পদ্ধতিতে নিশ্চিত। অনুশাসনের প্রশংসার প্রমাণ হিসেবে শিশুকে পুরস্কার প্রদান কিংবা সামাজিক স্বীকৃতি দান ইত্যাদির উল্লেখ সুস্পষ্ট নির্দেশের পরিচায়ক। শাস্তি প্রদানের পদ্ধতি যেরকমই হোক না কেন প্রায় সব শিশুই কোনো না কোনো সময় শাস্তি পেয়ে থাকে। বর্তমানকালে অপরাধের জন্য প্রদত্ত সাধারণ শাস্তিগুলোর মধ্যে রয়েছে দৈহিক নির্যাতন, যেমন চর থাপ্পড় মারা ও প্রহার করা, ঘরে বন্ধ করে রাখা, বিছানায় পাঠিয়ে দেওয়া, খেতে না দেওয়া, ঘরের এক কোণায় বসিয়ে রাখা যেন সবাই তাকে হেয় মনে করে, বিশেষ সুযোগ থেকে বঞ্চিত করা যেমন টেলিভিশনে পছন্দসই অনুষ্ঠান দেখতে না দেওয়া, আদর না করার ভয় দেখানো অথবা আদর না করা, অন্য ভাই বোনদের সাথে খারাপ তুলনা করা ও দুষ্টুমির কথা বারবার স্মরণ করিয়ে দেওয়া। বেশ কিছুকাল আগের চরথাপ্পড় নিষ্ঠুর নির্যাতন হিসেবেও বিবেচিত হলেও দেখা যায় যে শিশুদের শাস্তি দেবার উদ্দেশ্যে চরথাপ্পড় এখনও ব্যবহৃত হয়েছে। শিশুদের খেলনা ও চকোলেট দিয়ে অথবা বেড়াতে নিয়ে যাওয়া কিংবা বিশেষভাবে যত্ন নিয়ে পুরস্কার করার ঘটনা বিরল। এমনকি সব বাবা মা গণতান্ত্রিক শিশু প্রতিপালন পদ্ধতিতে বিশ্বাসী তাদের মধ্যেও খুব নগণ্য সংখ্যক এভাবে শিশুকে ভালো কাজের জন্য পুরস্কার করে থাকেন। এসব মা বাবা মনে করেন যে এভাবে পুরস্কৃত করা হলে শিশুরা নষ্ট হয়ে যাবে অথবা এভাবে শিশুকে ঘুষ দেওয়া হয়। অতএব শিশুদের নিয়মানুবর্তিতা শেখাবার জন্য এগুলো ক্ষতিকর পদ্ধতি। কিন্তু সঠিক কাজের জন্য পুরস্কার না দেওয়ার অর্থ হচ্ছে শিশুদের সমাজ স্বীকৃত প্রতিক্রিয়া করার চেষ্টাকে দুর্বল করে দেয়া। খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন। শিশুদের উপর নিয়মানুবর্তিতার প্রভাব সম্বন্ধে যেসব গবেষণা করা হয়েছে তাতে দেখা গেছে যে বিভিন্ন নিয়মানুবর্তিতা পদ্ধতির প্রয়োগ শিশুদের বিভিন্নভাবে প্রভাবান্বিত করে। শিশুদের আচরণ, মনোভাব ও ব্যক্তিত্বের উপর বিভিন্ন ধরনের নিয়মানুবর্তিতা পদ্ধতি প্রয়োগের ফলাফল নিচে আলোচনা করা হলো। এখানে আমরা দেখব যে আচরণের উপর বিভিন্ন পদ্ধতির প্রভাবটা কী পড়ে। যেসব মা বাবা শিশুদের যাবতীয় আচরণকে স্বীকৃতি দান করেন সেসব শিশু স্বার্থপর হয়। খুবই গুরুত্বপূর্ণ লাইন। অন্যের অধিকারের প্রতি ভ্রুক্ষেপ করে না, আক্রমণাত্মক ও অসামাজিক প্রকৃতির হয়। যেসব শিশু কড়া প্রভুত্বব্যঞ্জক শাসনের অধীনে প্রতিপালিত তারা বয়স্ক ব্যক্তিদের উপস্থিতিতে বাধ্যতা দেখালেও সমবয়সীদের প্রতি আক্রমণাত্মক হয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রতিপালিত শিশুরা অন্যায় আচরণ থেকে নিজেদের বিরত রাখতে পারে ও অন্যের অধিকার সম্পর্কে সচেতন থাকে। মনোভাবের উপর প্রভাব। প্রভুত্বব্যঞ্জক ও স্বীকৃত মনোভাবাপন্ন মা বাবার সন্তানেরা বড়দের বিরোধিতা করে। প্রথম শ্রেণীর মা বাবার সন্তানেরা মনে করে যে তারা তাদের সাথে ভালো ব্যবহার করেনি, আর দ্বিতীয় শ্রেণীর পরিবারের সন্তানেরা মনে করে যে মা বাবারা এই মর্মে তাদের সাবধান করতে পারতেন যে বিশৃঙ্খল আচরণ সবার পছন্দ নয়। গণতান্ত্রিক অনুশাসন সাময়িকভাবে ছেলে মেয়েদের মনে রাগ সঞ্চার করলেও বিরোধিতার মনোভাব গড়ে তোলে না। শিশু প্রতিপালনের পদ্ধতি যে নির্দিষ্ট মনোভাব গড়ে উঠতে সাহায্য করে, ধীরে ধীরে তা যে কোনো অভিভাবকের প্রতি সঞ্চারিত হয় ও অপরিবর্তনীয় হয়ে ওঠে। ব্যক্তিত্বের উপর প্রভাব। শিশুদের যত বেশি দৈহিক শাস্তি দেওয়া হবে তাদের মধ্যে জেদি, একগুঁয়ে ও অস্বীকার করার মনোবৃত্তি গড়ে ওঠার সম্ভাবনা তত বেশি। পরিণতিস্বরূপ এই বয়সে শিশু নিচু মানের
ব্যক্তিগত ও সামাজিক অভিযোজন করবে, এরকম অভিযোজন স্বীকৃত মনোভাবাপন্ন পরিবারের সন্তানদের মধ্যে দেখা যায়। গণতান্ত্রিক অনুশাসনের অধীনে প্রতিপালিত শিশুরা সবচেয়ে উন্নত মানের ব্যক্তিগত ও সামাজিক অভিযোজন করতে সক্ষম। আমরা আপাতত এখানেই রাখছি, পরবর্তী পর্বে দেখা হবে বা আপনারা শুনবেন শৈশবের প্রথম পর্যায়ের দুষ্টুমি বা অপরাধসমূহ কীরকম, বা তার নিজ সম্পর্কে জানার আগ্রহ কীরকম থাকে, বা তার ছেলে মেয়ে সম্পর্কে সমাজের বদ্ধমূল ধারণা কেমন থাকে, শৈশবের প্রথম পর্যায়ে লিঙ্গ নির্ধারিত ভূমিকা পালনের অবস্থা কীরকম থাকে, সেই ব্যাপারগুলো আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা করব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আমি এখানে এই পর্ব শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা।